আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে যে গতদিন আমরা শেষ করেছিলাম হচ্ছে যে এই তোমার লব্ধির কিছু সূত্র দেখে শেষ করেছিলাম। তো এখানে আমাদের লব্ধির যে সূত্রগুলো ছিল সেটা কয়েকটা এরকম ছিল লাস্টে। সেটা হচ্ছে যদি দিক অপরিবর্তিত থাকে তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারতাম যে লব্ধির দিক অপরিবর্তিত থাকলে Q1/Q2। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমরা সূত্র করেছিলাম লাস্টে, সেটা হচ্ছে যে এরকম যে 2rp² সমান সমান আমরা করেছিলাম হচ্ছে আর ম্যাক্স হোল স্কয়ার প্লাস হচ্ছে আর মিনিমাম হোল স্কয়ার, এরকম করে এসেছিলাম। তো এটারই আমরা একটা অঙ্ক দেখি। যেমন মনে করো অঙ্কটা বলা হচ্ছে এরকম ভাবে যে একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে, আচ্ছা আমি অঙ্কটা লিখবো, আচ্ছা আমি বলি তুমি লিখে ফেলো, হ্যাঁ তাহলে সুবিধা হবে। আচ্ছা, যে পর্যন্ত লিখেছো তারপর থেকে লিখতে পারো এটা, যে একই বিন্দুতে, হ্যালো, হ্যাঁ একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুইটি বলের লব্ধির বৃহত্তম মান 17 নিউটন। লব্ধির বৃহত্তম মান, হ্যাঁ, দুইটি বলের লব্ধির বৃহত্তম মান 17 নিউটন। বল দুইটি লম্বভাবে ক্রিয়াশীল হলে ক্রিয়াশীল হলে লব্ধির মান 13 নিউটন। বল দুইটির লব্ধির ক্ষুদ্রতম মান কত? ক্ষুদ্রতম মান কত? হ্যাঁ, বল দুটির লব্ধির ক্ষুদ্রতম মান কত? তাহলে এখানে খেয়াল করে দেখো, মাঝে একটা লাইনে বলা আছে যে বল দুইটা লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে আমরা আর পি বা আর সমান সমান, আমরা আসলে যদি লম্বভাবে ক্রিয়াশীল হয় তাহলে আমরা জানি যে আর স্কয়ার সমান সমান হচ্ছে তোমার পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রেই কিন্তু আমরা হচ্ছে যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। মানে যখন আমরা প্রমাণ করেছিলাম তখন কিন্তু এই সূত্রটা থেকে আমরা এটা এনেছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমাদের অঙ্কটার মানে ভাষাটা এই অনুসারে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে লব্ধির যে মান দেওয়া আছে, বল দুইটার লব্ধির মান এইটা সমান সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে 13 নিউটন। আর পির ভ্যালু হচ্ছে 13 নিউটন। ঠিক আছে, এবং আর ম্যাক্স, প্রথম লাইনে আমাদের আর ম্যাক্স অর্থাৎ বল দুইটির লব্ধির বৃহত্তম মান এটা দেওয়া আছে হচ্ছে 17 নিউটন। ঠিক আছে, যেমন আমাকে বের করতে বলেছে যে এ আর মিনিমাম সমান সমান কত হবে। এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা এখানে ল্যাঙ্গুয়েজ আকারে দেওয়ার কারণটা হচ্ছে যে তোমার যদি এই ফর্মুলাটা আগে থেকে ডিরাইভ করা থাকে তোমার কাছে, তুমি যদি জানো যে এই ফর্মুলাটা এভাবে ডিরাইভ করা যায়, তাহলে তুমি এই অঙ্কটা সহজে করতে পারবে। হ্যাঁ, তোমার যদি এই ডিরাইভেশনটা না থাকে তোমার কাছে বা তোমার মাথায় যদি না থাকে তাহলে তুমি এটা করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কিছুই না, আমরা হচ্ছে যে 2 ইনটু হচ্ছে তোমার 13 নিউটন কিন্তু আরপির ভ্যালু, তার মানে আমাদের স্কয়ার করলে হয়ে যাবে 169। এটা সমান সমান হচ্ছে 17 ইয়া হচ্ছে 289। ঠিক আছে, আর এটা হচ্ছে আর মিনিমাম স্কয়ার। এখান থেকে তুমি হচ্ছে যে আর মিনিমামের যে ভ্যালু পাবা সেটা হচ্ছে 7। এটা হচ্ছে স্যার কে স্থিতিবিদ্যার মধ্যে এরকম একটা অঙ্ক ছিল, ওইখানে না সূত্রের মধ্যে মানে এখানের মধ্যে 2rp² না দিয়ে খালি rp² দিয়েছিল, পরে দিয়ে অ্যান্সার মিলতেছিল না। আচ্ছা, এটা তো 2rp² হবে, এটা তো আমরা কালকের ইয়াতে দেখলাম। হ্যাঁ না, মানে আমি অঙ্কের কথা বলতেছি, স্থিতিবিদ্যার মধ্যে ছিল।
আচ্ছা, তখন পরে কি 2 দিয়ে করেছিল, পরে মিলতেছে? পরের দিন না, আমি তো সূত্র হিসেবে শিখেছিলাম হচ্ছে মানে ওরা যেটা দিয়েছিল যে আর পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার, তো ওইটা আচ্ছা, দিয়ে বারবার করার পরও 7 নিউটন আসতেছিল না, কারণ তো 2 দিয়ে ভাগ করি নাই, মানে হ্যাঁ, 2 দিয়ে এখানে আর পি স্কোয়ার দেওয়া ছিল হবে না। আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন থেকে বুঝলা এই সূত্রটা আমরা এভাবে কাজে লাগাবো। ঠিক আছে। আচ্ছা, হুম। এরপরে আরেকটা অঙ্ক লিখে রাখো, সেটা হচ্ছে যে কোনো কণার উপর 2টি বল ক্রিয়া করলে কোনো কণার উপর 2টি বল ক্রিয়া করলে তাদের একটির মান একটির মান দ্বিগুণ করে অপরটির দ্বিগুণ মান করে 16 নিউটন পরিমাণ বৃদ্ধি করলে বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। থাকে। তাহলে শেষের বলটির মান কত? তাহলে ওখানে একটা হুম। আন্ডারলাইন করে রাখো, সেটা হচ্ছে যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো। হ্যাঁ, আচ্ছা। হুম। কারণ হচ্ছে আমরা লব্ধির দিক অপরিবর্তিত থাকলে আমরা এই সূত্রটা জানি যে P1 ডিভাইডেড বাই হচ্ছে P2 সমান সমান হচ্ছে Q1 ডিভাইডেড বাই হচ্ছে Q2। এটা হচ্ছে যদি লব্ধির দিক আনচেঞ্জ থাকে। ঠিক আছে, হ্যাঁ। লব্ধির দিক যদি আনচেঞ্জ থাকে বা অপরিবর্তিত থাকে তাহলে আমরা এটা সূত্র জানি। তাহলে আমাদের অঙ্ক অনুসারে আমরা যদি বলি যে প্রথমে একটা বল ছিল P1 এবং Q1, পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই P1টা ঠিক থাকলো, কিন্তু P2 যেটা আছে এইটা হয়ে গেল কি, এটা হয়ে গেল 2P1। ঠিক আছে, একটির মান দ্বিগুণ করলাম এবং অপর যে হুম। জিনিসটা আছে এইটা আমরা কি করলাম, Q1 এর সাথে 16 আমরা অ্যাড করলাম। ঠিক আছে, 16 নিউটন পরিমাণ বৃদ্ধি পেল। হ্যাঁ। তাহলে বলা আছে যে আমাদের শেষোক্ত যে বল অর্থাৎ শেষের যে বল অর্থাৎ কিউ এর মানটা আমাকে এখান থেকে বের করে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকে, তাহলে আমাদের থাকে হচ্ছে Q1 প্লাস 16, এটা সমান সমান হচ্ছে 2Q1। ঠিক আছে, P1 P1 কেটে হুম। যায়, 2 এর পাশে চলে আসে আর এটা এর পাশে চলে গেল। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে তোমার Q1 সমান সমান হচ্ছে 16 নিউটন। ঠিক আছে, হ্যাঁ। এই অঙ্কগুলোই কিন্তু হচ্ছে তোমার মানে ঢাকা ভার্সিটির এমসিকিউ তে বা বুয়েটের এমসিকিউ তে এই অঙ্কগুলোই আসবে। হ্যাঁ, হুম। আচ্ছা, এবার একটা আমরা হচ্ছে যে একটা এমসিকিউ দেখি, সেটা হচ্ছে এরকম যে তোমার এমসিকিউ বলতে পারো বা তুমি তোমার মতো করে একটা অ্যান্সার দাও। এটা সেটা হচ্ছে যে ও বিন্দুতে পি ও কিউ ক্রিয়াশীল। ও ও বিন্দুতে বিন্দুতে পি পি ভেক্টর এবং কিউ ভেক্টর ক্রিয়াশীল। এই যে পি ও পি ভেক্টর ভেক্টর ও কিউ ভেক্টর। ভেক্টর ক্রিয়াশীল। হ্যাঁ, এদের হুম। লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, এদের লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর এবং হচ্ছে যে দেওয়া আছে কোণ পি কিউ সমান সমান হচ্ছে আলফা, আমি লিখতেছি দেখো, এবং কোণ পি আর এটা সমান সমান হচ্ছে থেটা। ঠিক আছে, বলা হুম। আছে যে আলফা সমান সমান থেটা সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হুম। হবে মানে এইটা কখন হবে আর কি, এই জিনিসটা কখন হবে, যখন এটা হবে যখন, এখন তোমাকে অপশন দেওয়া হচ্ছে যে 1 নম্বর অপশন হচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ, 2 নম্বর অপশন হচ্ছে কিউ ইজ গ্রেটার দেন পি, 3 নম্বর অপশন হচ্ছে পি ইকুয়াল কিউ,
এবং 4 নাম্বার অপশন হচ্ছে নান। ঠিক আছে, তিনটা এখানে দুইটা মানে শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার পি ও কিউ দুইটা ভেক্টর, আর হচ্ছে এটা লব্ধি। পি ও কিউ এর মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। অর্থাৎ আমরা নর্মালি যেরকম শিখে এসেছি ওইটাই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এটা যদি আমাদের পি হয়, এটা যদি আমাদের কিউ হয়, এবং এইটা যদি আমাদের থেটা হয়, মানে আর হয়, লব্ধি। লব্ধি আর হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো এইটা হচ্ছে থেটা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ থেটা, এবং এই টোটালটা হচ্ছে আমাদের আলফা। ঠিক আছে, তাহলে হ্যাঁ। এখন বলা হচ্ছে যে আলফা সমান সমান থেটা সমান সমান 180 কখন হবে, মানে এটা হবে যদি আমাদের এই চারটা বা অপশনের মধ্যে কোনটা সত্য হয়, তখন এই জিনিসটা আমরা দেখতে পাবো। হুম। হ্যাঁ, তাহলে বলো দেখি, একটা অ্যান্সার দাও হিসাব নিকাশ করে। একটু চিত্র এঁকে হ্যাঁ বোঝার চেষ্টা করবো, তাহলে হয়তো পারবা। স্যার কিভাবে এটা? এটা চিত্র এঁকে একটু দেখতে হবে। দেখো এখানে লব্ধিটা কোন দিকে আছে, এবং হচ্ছে যে তোমার আহ ভেক্টর গুলো কিভাবে সাজালে আমাদের আলফা এবং থেটা 180-তে যায়, এটা তোমাকে একটু মাথায় আনতে হবে প্রথমে। এখন মনে করো যে আমাদের এখানে আহ এইখানে একটা রেখা নিলাম, এটা মনে করো আমাদের পি, এবং এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমাদের এটা যদি কিউ হয়, তাহলে আমাদের এইটা আলফা হয়। ঠিক আছে, হুম। তাহলে পি যদি কিউ এর থেকে বড় হয়, পি যদি কিউ এর থেকে বড় হয়, তাহলে এদের লব্ধিটা কি হবে, এদের লব্ধিটা হবে এই বরাবর, মানে পি এর কাছাকাছি থাকবে, এটা হবে থেটা। ঠিক আছে, হ্যাঁ। এখন কিউ কিউ যদি পি এর থেকে বড় হয়, তাহলে কিন্তু এই থেটাটা কিউ এর দিকে চলে যাবে, এটা তো জানো। হুম। আচ্ছা, তাহলে এখন দেখো যে এই থেটাটা যদি আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ পি এর কাছাকাছি চলে আসে, তাহলে আমাদের থেটার ভ্যালু কত হয়ে যাবে, জিরোর দিকে চলে আসবে। হ্যাঁ। কিন্তু জিরোর দিকে কি আসা যাবে, আসা তো যাবে না, জিরোর দিকে আসা যাবে না, আমাদের আসতে হবে কোথায়, 180-তে। তার মানে আমাকে কি করতে হুম। হবে, আমাকে থেটার মানটা বড় করতে হবে, থেটার মানটা বড় করতে করতে আমাকে 180-তে নিয়ে যেতে হবে। তার মানে থিটার মানটা বড় করতে করতে 180-তে নিয়ে গেলে যাওয়া মানে হচ্ছে এই কিউটাকে বড় করা পি এর থেকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যদি কিউটাকে বড় করে দিই আমরা 180 মানে থিটার থেকে, তাহলে আমাদের আলফার ভ্যালুটা কোন দিকে যাবে, আলফার ভ্যালুটা তখন আমাদের কাজ করবে হচ্ছে 180 বরাবর। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের লব্ধিটা যদি আমাদের 180-তে হয়, তাহলে আমাদের আলফাটাও এই দিক বরাবর হতে হবে, তাহলে তো আমরা এই বরাবর একটা লব্ধি পেতে পারি। ঠিক আছে, স্যার লাস্টের দিকে একটু আরেকবার বলেন। আচ্ছা এটা বলছি যে যদি মনে করো যে আমরা আমরা তো থেটাটা বুঝলাম, যে থেটাটা আমাদের কি হতে হবে, যদি আমরা 180 পেতে চাই, তাহলে আমাদের কি হতে হবে, এই কিউ এর মানটা তোমার হচ্ছে যে 180 বরাবর আমাদেরকে নিতে হবে। হ্যাঁ। তাহলে কিউ এর মানটা যদি 180 বরাবর হয়, তাহলে আমাদের পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা, এটাও 180 হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, তার মানে হুম। আমরা বলতে পারি যে কিউ যদি গ্রেটার দেন পি হয়, তখনই থেটা এবং আলফা এই দুইটা 180 সমান হতে পারবে। আরেকবার বলবো,
হ্যাঁ স্যার আরেকবার। আচ্ছা দাঁড়াও। আচ্ছা তাহলে আমাদের যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের পি এবং ধরলাম এইটা হচ্ছে আমাদের কিউ। এদের মধ্যবর্তী কোণ আলফা আর আমাদের থেটাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে থেটা। তো এখন আমরা যদি এই থেটার মানটা আমরা যদি এই বরাবর নিই তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে, থেটার মানটা কমে যাচ্ছে। ঠিক আছে, ডাউন অর্থ তার মানে হচ্ছে আমাদের লব্ধি যেটা আছে লব্ধিটা পি এর দিক বরাবর হচ্ছে। কখন হবে সেটা, যখন পি ইজ গ্রেটার দেন কিউ হবে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু এই সময় যদি আমরা চিন্তা করি যে আমাদের তাহলে পি ইজ গ্রেটার দেন কিউ, এই যে অপশনটা আমাদের এখানে দেওয়া আছে এই অপশনটা আমাদের জন্য ভ্যালিড হচ্ছে না। কারণ না হচ্ছে আলফা যেখানেই থাকুক না কেন পি এর মান বড় হয়ে যাওয়ার কারণে এটা লব্ধিটা পি এর দিকে সরে যাচ্ছে, তার মানে এই অপশনটা বাদ। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে পি এবং কিউ এইটা যদি সমান হয় তাহলে কি হচ্ছে, পি এবং কিউ যদি সমান হয় তাহলে এদের লব্ধি পি এবং কিউ সমান। তাহলে পি এবং কিউ যদি সমান হয় তাহলে আমরা এটা পি এবং এটা কিউ, তাহলে আমরা পি এবং কিউ যদি সমান হয় তাহলে আমরা এটার লব্ধি কত হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সব সময়। এই জিনিসটা আমরা হচ্ছে যে 180 যাবে না, সবসময় এটা কি হবে, না মাঝ বরাবর চলে যাবে। যেখানে থাকুক না কেন পি এবং কিউ মাঝ বরাবর যাবে, এই অ্যাঙ্গেল দুইটা কখনোই সমান হবে না। ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং লব্ধির সাথে অ্যাঙ্গেল সমান হবে না। তাহলে আমাদের আরেকটা অপশন বাকি আছে এখানে চেক করার জন্য, সেটা হচ্ছে যে যদি আমাদের পি এই দিক বরাবর হয় এবং এদের যে কিউ লব্ধি যে মানে আরেকটা যে ভেক্টর আছে এইটা যদি আমাদের কিউ হয় এবং কিউ যদি পি এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এদের যে অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটা 180 হতে পারবে। বড় হতে হতে এটা মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আলফা এটা 180 হতে পারবে। 180 হয় এবং তুমি এটা জানো যে আলফার ভ্যালু যদি 180 হয় এবং কিউ যদি পি এর থেকে বড় হয় তাহলে লব্ধিটা আমাদের কোন দিক বরাবর যাবে, এই বরাবরই যাবে। তুমি একটা সরলরেখা যদি আমরা চিন্তা করি, একটা এইদিকে 5 নিউটন আর এইদিকে আমরা 7 নিউটন যদি দিই তাহলে আমাদের লব্ধি এই বরাবর 2 নিউটন হবে আমরা জানি। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে আলফার ভ্যালু এবং থেটার ভ্যালু দুইটাই 180। ঠিক আছে। ঠিক আছে এবার হ্যাঁ আচ্ছা। এরপরে আমাদের হচ্ছে যে আরো কিছু ম্যাথ আছে, যেমন মনে করো তোমাকে দেওয়া হচ্ছে এরকম ভাবে যে এ ভেক্টর সমান সমান হচ্ছে বি ভেক্টর সমান সমান হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, যদি এটা হয়, যদি হয় তাহলে তুমি বের করবা হচ্ছে যে এ কোণ বি এটা সমান সমান কত। এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা এটা দ্বারা বোঝানো হয় এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা আমাদেরকে দেওয়া আছে, এটা আমাদেরকে বের করতে হবে। এই টাইপের ম্যাথ তো মনে হয় পড়েছিল ইন্টারেও, তাই না? আচ্ছা, তাহলে এটা বের করতে পারবো অবশ্যই, না ভুলে গেছো? হ্যাঁ না পারবো, আচ্ছা মনে হচ্ছে পারবো। আচ্ছা তাহলে ট্রাই করো তাহলে একবার নাকি, তাহলে এটা ট্রাই হ্যাঁ করো, হ্যাঁ এটা একটা বাসায় ট্রাই করে আমাকে পরের দিন দেখাও। হ্যাঁ, আচ্ছা নেক্সটে যাই। হ্যাঁ আচ্ছা, একই রকম ভাবে এটা বের করবা। তাহলে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, এগুলো তাহলে এগুলো করে ফেলবা। আচ্ছা যেমন মনে করো যে হচ্ছে দেওয়া হচ্ছে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর সমান সমান হচ্ছে এটা মাইনাস ছিল এটা মনে করো এখন প্লাস দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে কি হবে, আবার মনে করো যে এখানে দেওয়া হলো যে এরকম ভাবে যে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর সমান সমান সি ভেক্টর। ঠিক আছে, এবং আরো কিছু দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে যে এ মাইনাস বি সমান সমান সি, এগুলো হচ্ছে ভ্যালু কিন্তু ওইগুলো।
ভেক্টরের ভ্যালু এটা এটা যদি হ্যাঁ হয় হলে এ বি কত হবে, অ্যাঙ্গেল কত হবে, হুম ঠিক আছে? এই দুইটা বের করবা। একই রকম ভাবে এটাও বের করবা, সেটা হচ্ছে যে এ প্লাস বি যদি থাকে, এ প্লাস বি ভেক্টর সমান সমান যদি সি ভেক্টর হয়, আবার হচ্ছে যে এ প্লাস, সরি এটা হচ্ছে তোমার দাঁড়াও, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা এটা সমান সমান তোমার হচ্ছে যে হলে তোমার হচ্ছে এটা সমান সমান তুমি কি লিখতে পারো, দাঁড়াও, সি সমান সমান হচ্ছে, আচ্ছা এটা এবং হচ্ছে যে এ প্লাস বি সমান সমান সি হলে এ কোণ বি সমান সমান কত, ঠিক আছে? হুম এই দুটো বের করবা, এই দুটোর অ্যান্সার, ঠিক আছে? এই চারটা অ্যান্সার বের করবা, চারটা অঙ্ক দিলাম। আচ্ছা এরপরে আমাদের হচ্ছে যে মোটামুটি আমরা শেষের দিকে পৌঁছে যাচ্ছি। আমাদের হচ্ছে যে ডট গুণন এবং ক্রস গুণন আছে, অর্থাৎ ভেক্টরের যে দুইটা গুণন আছে সেই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ভেক্টর গুণন, আচ্ছা ভেক্টর গুণন আমাদের হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে আমাদের ক্রস গুণন, আমরা এটা জানি। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা যদি আমরা গুণ করি, ঠিক আছে, কখনো আমরা ভেক্টর রাশি হুম পেতে পারি, কখনো কিন্তু আমরা স্কেলার রাশি পেতে পারি, এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে? ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কখনো ভেক্টর পাই, কখনো স্কেলার রাশি পাই, আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে যে এমসিকিউ তে দেয় যে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, তাহলে এটার অ্যান্সারটা হবে কখনো ভেক্টর কখনো স্কেলার, একসাথে অপশনে থাকবে এটা, হুম ঠিক আছে? হুম এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখতে হবে, সেটা হচ্ছে যে যদি একই অক্ষ বরাবর যদি ক্রিয়া করে তাহলে আমরা সাধারণত ডট গুণন করি, কিন্তু যদি ভিন্ন অক্ষে ক্রিয়া করে তাহলে হচ্ছে আমরা ক্রস গুণন করে থাকি। স্যার এটা কোন অঙ্কে? অঙ্ক ঠিক না, এটা হচ্ছে যে আমি একটা বইয়ে পাইছিলাম তাই হচ্ছে আমি খাতায় লিখে রাখছিলাম, ঠিক আছে? ও আচ্ছা এটা নর্মাল স্যার একটু একটা, আরেকবার বলেন। যে একই অক্ষ বরাবর যদি ক্রিয়া করে তাহলে ডট গুণন, আর যদি ভিন্ন অক্ষে ক্রিয়া করে তাহলে ক্রস গুণন করা লাগে। এটা আমি একটা বইয়ে পেয়েছিলাম তাই লিখে রেখেছিলাম, তো তোমাকে বললাম, আচ্ছা ঠিক আছে? যেমন মনে করো যে আমাদের আই ডট আই যখন করি তখন আমরা কত পাই, 1 পাই, ঠিক আছে? হ্যাঁ কিন্তু আই ডট যদি আমরা জে করি তাহলে আমরা কত পাই, 0 পাই, ওয়া স্যার আই ডট যেতে 0, কারণ স্যার হচ্ছে আই তোমার ডট ও আচ্ছা আচ্ছা আই ডট ডট আমি ক্রস বুঝতেছি আই ঠিক আছে। ডট জে হলে হ্যাঁ 0, ঠিক আছে? তাহলে হ্যাঁ তুমি হ্যাঁ দেখো যে যদি একই অক্ষ বরাবর যখন কাজ করতেছে তখন কিন্তু আমাদের ভ্যালু কত আসতেছে, একটা ভ্যালু পাচ্ছি আমরা, ঠিক আছে? হুম, কিন্তু ভিন্ন অক্ষে যখন ক্রিয়া করছে তখন যদি আমরা ডট গুণন করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে 0, কিন্তু সেক্ষেত্রে যদি হুম আমরা আই ক্রস জে করি তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো কে, হুম ঠিক আছে? তো এই কারণে ঠিক আসলে এই আছে কথাটা বলা হয়েছে যে একই অক্ষ বরাবর যদি ক্রিয়া করে তাহলে হচ্ছে আমাদের ডট গুণন, যদি ভিন্ন অক্ষে ক্রিয়া করে তাহলে সেটা হয়ে যায় ক্রস গুণন, ক্রস গুণন করলে আমরা ভ্যালুটা পাবো আসলে। আর স্যার ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করলে স্কেলারটা কখন পাওয়া যায়? ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করলে স্কেলার কখন পাই, যদি আমরা ডট গুণন করি, স্যার ডট গুণনে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ডট গুণন করলে স্কেলার রাশি পাবো আর ক্রস গুণন করলে ভেক্টর হুম রাশি পাবো।
ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, হুম। এখন মনে করো একটা অঙ্ক এভাবে যদি দেওয়া হয়, এমসিকিউ মনে করো যে কোনো ভেক্টর এ এক্স অক্ষের উপর কাজ করে। ঠিক আছে, কোন ভেক্টর এ এক্স অক্ষের উপর কাজ এক্স করে, অক্ষে এক্স অক্ষের উপর কাজ করে, হ্যাঁ অপর একটি ভেক্টর বি যার বি যার যার সাথে এ এর ডট গুণন 0। ডট কোন শূন্য। হ্যাঁ, এ এর ডট গুণন 0। হুম। তাহলে বি এর পরিচয় কি হবে, বা বি ভেক্টরটি কত? হুম। ঠিক আছে, অপশন চারটা হচ্ছে, এই চারটা হচ্ছে তোমার অপশন: 2i, 3i, 2i প্লাস 4k, আর হচ্ছে 4k। তাহলে একটা ভেক্টর এক্স অক্ষের উপর কাজ করতেছে, এবং এর সাথে বি এর যদি আমরা ডট গুণ করি তাহলে হয়ে যাবে কত? 0। তাহলে বি এর পরিচয় কত হবে? কত হবে বলো? স্যার একটা মিনিট। 4K। 4k লাস্টের অপশনটা। ঠিক আছে, আমরা এটা একটু আগে দেখে আসতাম আর কি। হুম। ঠিক আছে। আচ্ছা, হুম। এরপরে আমাদের হচ্ছে যে মোটামুটি ডট গুণ ক্রস গুণনের এখানে তোমার হচ্ছে যে লম্ব অভিক্ষেপ বা উপাংশের যে অংশটুকু আছে, সেটা হচ্ছে যে আমরা মূলত উপাংশ বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে যে আহ লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে লম্ব অভিক্ষেপ সমান সমান হচ্ছে ছায়া দ্বারা আবৃত অংশ। ঠিক আছে, ছায়া দ্বারা আবৃত অংশ। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি যে হচ্ছে যে এটা একটা রেখা, এই এই যে এক্স অক্ষ বরাবর যে রেখাটা আছে তার উপরে এইটা, যে আমরা যদি এই বরাবর একটা উপর থেকে আমরা যদি টর্চের আলো ফেলি এই বরাবর এই এই জায়গাটুকু দিয়ে, তাহলে দেখা যাবে যে এই অংশটুকুতে এটা একটা ছায়া পড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো হুম। যে এ বি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে সি ডি অংশ। ঠিক আছে, এইটুকুকে আমরা বলবো হচ্ছে লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, এবং এই আরেকটা জিনিস আমরা পাই সেটা হচ্ছে যে উপাংশ নামে একটা জিনিস পাই লম্ব অভিক্ষেপের সাথে সাথে, সেটা হচ্ছে উপাংশ আর কিছু না, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপের দিকটাকে যখন আমরা প্রকাশ করব তখন আমরা সেটাকে উপাংশ বলে থাকি। অর্থাৎ লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ প্লাস হচ্ছে এর দিক। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে উপাংশ। অর্থাৎ আমরা যদি বলতে চাই যে এবি এর উপাংশ কি হবে, তখন আমরা বলবো যে এবি এর উপাংশ হচ্ছে সিডি, যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, উপাংশ উপাংশ পুরাটা লিখতে হবে যে সিডি। হ্যাঁ, উপাংশ হচ্ছে সিডি, যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, উপাংশ হচ্ছে একটা দিক, দিক বোঝায় আমরা আচ্ছা। আসলে। ঠিক আছে, তো এটা আসলে এভাবে প্রকাশ না করে আমরা তো গাণিতিক ভাবে প্রকাশ করি, সেজন্য হচ্ছে যে সমস্যা হয় না। যেমন মনে করো আমরা যদি বলি যে এ বরাবর একটা ভেক্টর এভাবে একটা নিলাম, যে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর এইটা আমাদের হচ্ছে এ ভেক্টর। আমরা এখন অঙ্কের মাধ্যমে প্রকাশ করতেছি এইটাকে, বা তোমার হচ্ছে যে গাণিতিক ভাবে প্রকাশ করতেছি। আমরা যদি এখন বলি যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত হবে? লম্ব অভিক্ষেপ আমরা জানি যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ আমরা নরমালি জানি বি কস থিটা, তাই না? হুম। বি কস থিটা আসলে কোথা থেকে আসে? এটা আসলে আসে হচ্ছে
আমাদের এ ভেক্টর ডট যদি আমরা বি ভেক্টর করি তাহলে আমরা পাই হচ্ছে এ বি কস থেটা। এখান থেকে আমরা বি কস থেটাকে আলাদা করে নিলে আমাদের থাকে হচ্ছে এ ডট বি বাই হচ্ছে এ ভেক্টর, এটা থাকে, হুম, সরি এ ভেক্টরের মানটা থাকে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে বি কস থেটা সমান সমান হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান। ঠিক আছে, বি কস থেটা হুম, মানে এটা আমরা বুঝি। এখন এই জায়গাতে আমাদের মনে করো বলা হলো যে এ বরাবর বি এর উপাংশ কত হবে। ঠিক আছে, বললো যে এ বরাবর এ বরাবর বি এর উপাংশ উপাংশ কত। তাহলে উপাংশ সমান সমান আমরা বললাম যে এটার সাথে একটা দিকের ব্যাপার আসবে। তো দিক বলতে আমরা যেটা বুঝবো এখানে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা একক ভেক্টরকে ইন্ট্রোডিউস করে দেব। ঠিক আছে, এই যে একক ভেক্টর এ, এটা দ্বারা আসলে কি বোঝাবে, এ একক ভেক্টর দ্বারা আসলে বোঝাবে এ ভেক্টর বরাবর দিক, তাই না? এটা এটা স্মল। স্মল এ হ্যাট, মানে এ ভেক্টর বড় এ ভেক্টর, এটাকে তো আমরা হচ্ছে যে এটা দিককে নির্ণয় করার জন্য আমরা স্মল এ হ্যাট প্রকাশ করব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করে দিলাম যে এ বরাবর যখন আমরা উপাংশকে বুঝতে চাইবো তখন আমরা এইভাবে প্রকাশ করব যে উপাংশ হচ্ছে একটা দিক সহ লম্ব ক্ষেপের ভ্যালু। ঠিক আছে, হুম, তাহলে উপাংশ কিন্তু এক ধরনের ভেক্টর রাশি যার হচ্ছে যে দিক আছে, লম্ব বিক্ষেপ হচ্ছে একটা ভ্যালু, কিন্তু উপাংশ কিন্তু একটা ভেক্টর রাশি বলতে পারো একরকম। ঠিক আছে, আচ্ছা। হুম, একই রকম ভাবে যদি আমরা বলতে চাই যে বি বরাবর এ এর উপাংশ বা লম্ব বিক্ষেপ কত, তাহলে এখন বলতে পারবা তুমি বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, এটা সমান সমান আমরা এখন বলতে পারবো যে এ কস থিটা, এ cos theta। বা বলতে পারবো এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে। বি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যে দুইটা জিনিসের মধ্যে আমাকে লম্ব অভিক্ষেপ বের করতে হবে সেই দুইটা ডট গুণ হবে উপরে, সেই দুইটা ভেক্টরের ডট গুণ উপরে ডিভাইডেড বাই হচ্ছে যার বরাবর আমরা হচ্ছে অভিক্ষেপ বের করতেছি সেটা হচ্ছে নিচে। আচ্ছা। হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তিনটা লাইন একটু সুন্দর করে নোট ডাউন করে রাখো, সেটা হচ্ছে যে একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। এটা আমরা আগেও বলেছিলাম যে একটা ভেক্টরকে অনেকগুলো উপাংশে বা অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। হুম, এবং উপাংশগুলোর সমষ্টি হলো ভেক্টর। উপাংশগুলোর সমষ্টি হচ্ছে ভেক্টর, হুম, আর ভেক্টর গুলোর সমষ্টি হচ্ছে লব্ধি। হুম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানলাম আমাদের অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। যেমন মনে করো যে আমাদের বি ভেক্টর, একটা ভেক্টরের রূপ দেওয়া আছে এরকম ভাবে যে 6i মাইনাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 2k। ঠিক আছে, এই ভেক্টরের উপর এ ভেক্টর সমান সমান 2i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে কে ভেক্টরের অভিক্ষেপ কত হবে, এই ভেক্টরের অভিক্ষেপ কত হবে। ঠিক আছে, হুম,
তাহলে আমরা জানি যে এ ভেক্টরের বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, অর্থাৎ বি বরাবর এ এর অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে আমরা এখানে হ্যাঁ, সহজভাবে সূত্র বসায় দিতে পারবো, সেটা হচ্ছে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে যার বরাবর আমাকে করতে বলেছে সেটা, তার মান। তার মান। তাহলে আমরা এটা বসাই দিই। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই? এখানে পাই হচ্ছে 12 মাইনাস 12 6 6। আর হচ্ছে 2। ঠিক আছে, ডিভাইডেড বাই এটার ভ্যালু। এটার ভ্যালু মানে আমরা জানি যে 36 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 49 7, 8/7। ঠিক আছে, আবার একই রকম ভাবে যদি তোমাকে বলা হয় যে এরকম একটা অঙ্ক, যে এ ভেক্টর সমান সমান হচ্ছে 2i প্লাস হচ্ছে জে মাইনাস কে মাইনাস 2k ভেক্টর বরাবর বি ভেক্টর সমান সমান হচ্ছে 5i মাইনাস 3j প্লাস হচ্ছে 2k এর উপাংশ কত? ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, তাহলে উপাংশ যেহেতু বলেছে তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের একটা ভেক্টর দিক আসবে, বা বলতে পারো যে একক ভেক্টর আসবে। হ্যাঁ, তাহলে একক ভেক্টর এখানে কোনটা আসবে সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাকে বের করতে বলেছে কার বরাবর, তাহলে এ ভেক্টর বরাবর আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এ ভেক্টর বরাবর যখন বলবে তার মানে হচ্ছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটা আমাদের লম্ব অভিক্ষেপ হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর। হ্যাঁ, তাহলে আমরা এখানে এ ভেক্টরের একক ভেক্টরটা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাই যে এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে তোমার 1/√4 প্লাস 1 প্লাস 4। ঠিক আছে, কিন্তু এ ভেক্টর, বা বলতে পারো এখানে যে এটা হচ্ছে 1/3 টয়েস i প্লাস জে মাইনাস হচ্ছে 2k। ঠিক আছে, তাহলে আমাদের এ এর একক ভেক্টরটা আমরা এখানে বের করে দিলাম। এখন এইটার সাথে আমরা জাস্ট হচ্ছে যে এইটাকে অ্যাড করে দেব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। বাকিটুকু তাহলে করে ফেলতে পারবা। এটার অ্যান্সার আসছে শুধুমাত্র এ ভেক্টর, আর কিছুই থাকে না, এ হ্যাট। ও, ঠিক আছে, এটা করলে বুঝতে পারবে এটার অ্যান্সার হচ্ছে এ হ্যাট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। হুম, আচ্ছা, একটা অঙ্ক এখন একটু লিখো, সেটা হচ্ছে, লিখো এটা পরে করবা তুমি, সহজ আছে অঙ্কটা। সেটা হচ্ছে যে ও এ বি সি সামান্তরিক, ও এ বি সি সামান্তরিক, এর এর সন্নিহিত বাহুদ্বয় ও এ, সন্নিহিত বাহুদ্বয় ও এ ও সি, ও হ্যাঁ, এ ও সি, কমা দাও একটা, কর্ণ ওবি এর সাথে, কর্ণ ও বি এর ওবি সাথে এর সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যথাক্রমে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। হুম
ও এ 20 সেন্টিমিটার। ও এ ও ও এ এবং ও সি এর দৈর্ঘ্যের পরিমাণ কত? ও এ এবং ও সি এর দৈর্ঘ্যের পরিমাণ কত? হুম আমরা কিছুদিন আগে আমরা হচ্ছে যে উপাংশের বিভক্তকরণ আমরা শিখে এসেছিলাম, তাই না? আমরা এরকম হুম একটা জিনিস শিখেছিলাম যে হচ্ছে যে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয় এবং এটা যদি আর হয়, এটা আলফা আর এটা হচ্ছে বিটা। তাহলে আমাদের সূত্র ছিল পি সমান সমান আমরা পেয়েছিলাম যে আর কজ আলফা, সরি আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, তাই না? এরকম একটা সূত্র আমরা দেখে এসেছিলাম কিছুদিন আগে। হ্যাঁ কিউ সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? হুম এটাই, আর কিছু না, জাস্ট হচ্ছে যে ভ্যালু গুলো বসাই দিলে এই তুমি আহ, এটা তুমি এটাকে তুমি ও এ ধরে নিতে পারবো আর এটাকে তুমি ও বি ধরে নিতে পারবে, ঠিক আছে? করে করে দিলেই ঠিক হয়ে আছে। যাবে এটা। আচ্ছা, এ পর্যন্ত তো বুঝলা সবকিছুই। আচ্ছা, লাস্টে আমরা হচ্ছে যে আরেকটা ভেক্টরের ক্রস গুণন ডট গুণন থেকে সামান্তরিকের তোমার হচ্ছে যে যে সূত্রগুলো ছিল না, যে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা, তারপরে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করা, ক্রস গুণন থেকে যে হুম অঙ্কগুলো ছিল ওইগুলো হচ্ছে যে বই থেকে একটু দেখে নিবা, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, ওগুলো আমি আর করাচ্ছি না, কারণ ঘুরে ওগুলো অত বড় বড় অঙ্ক করানো যাবে না, ক্রস গুণনের অঙ্কগুলো। ঠিক আছে, হুম সামান্তরিকের স্যার ক্ষেত্রফল। রম্বসেরটা কি ছিল? রম্বসের কিছু আমার তো খেয়াল নেই, দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব না একবার। ঠিক আছে, তুমি একবার দেখে নাও, যেগুলো যেগুলো হচ্ছে যে আচ্ছা মানে ক্ষেত্রফল রিলেটেড যেগুলো আছে ওইগুলো একটু দেখে নিবা, হ্যাঁ? আর হুম বা হচ্ছে ক্রস গুণন রিলেটেড যা কিছু আছে আর কি বইয়ে, ঠিক আছে, সবগুলো হচ্ছে একটু দেখে নিবা। আচ্ছা, আবার এখান থেকে মাঝে মাঝে এরকম কোশ্চেন দেয় যে তোমার হচ্ছে যে আমরা ম্যাথে সরল রেখার প্রথম যে সরল রেখা চ্যাপ্টার ছিল না, 3 নম্বর চ্যাপ্টার সরল রেখা, হ্যাঁ সেখানে সেখানে প্রথম দিকে কিছু আমাদের স্থানাঙ্ক দিয়ে যে ক্ষেত্রফল বের করার অঙ্কগুলো ছিল, ঠিক আছে, ওইগুলো থেকে হুম তোমায় হচ্ছে যে এখানে ক্ষেত্রফল বের করতে দেয়, ঠিক আছে? ও কারণ ওইগুলো স্যার তো তোমার হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত বহির্বিভক্ত না, নর্মাল যে হচ্ছে তোমার বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করা ছিল ওইগুলো, হ্যাঁ ও ঠিক আছে, যে 3টা বিন্দু দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হ্যাঁ ঠিক আছে? কারণ এই বিন্দুগুলোই কিন্তু আসলে একটা ভেক্টর রূপে তুমি প্রকাশ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা হুম আচ্ছা, তো তোমাকে হচ্ছে যে জাস্ট এই কয়েকটা কয়েকটা সূত্র লিখে দিই ক্ষেত্রফলের, এটা হয়তো পেয়ে যাওয়া বইয়ে, তারপরও লিখে দিই। সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে এগুলো, হ্যাঁ? সামান্তরিকের হুম ক্ষেত্রফলের জন্য তোমার হচ্ছে যে এই কয়টা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে যে এ ক্রস বি, এটা কখন, এটা যদি হচ্ছে যে এ ক্রস বি এর সন্নিহিত সন্নিহিত বাহু এটা থাকলে এটা তুমি করতে পারবে এটা, ঠিক আছে? আবার যদি মনে করো যে হচ্ছে যে হাফ ইন্টু এ ক্রস বি আমরা যদি করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এটা তখন কি হয়ে যায়, এটা তখন হয়ে যায় কর্ণ, এ কর্ণ। এবং বি কর্ণ, ঠিক আছে? হুম হুম আবার এখানে তোমার হচ্ছে যে যদি আহ, এটা এরকম হয় যে হাফ ইন্টু তোমার হচ্ছে, সরি হাফ না, ইন্টু হচ্ছে তোমার এ ইন্টু আমরা যদি বলি পি, তাহলে এখানে কি হবে, এটা হবে একটা বাহু এবং কর্ণ, ঠিক আছে? বাহু এবং কর্ণ এই দুটো গুণ করলে ক্ষেত্রফল আসে। হ্যাঁ, এই দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো, বাহু এবং তারপর স্যার কর্ণ। এখানে দুই বা কর্ণকে দুই গুণ বা করতে হাফ দিয়ে কিছু গুণ করতে হবে না? এখানে আর কিছু বলে দেওয়া, আচ্ছা এটা মনে হয় 2 দ্বারা গুণ করা লাগবে সম্ভবত, ঠিক আছে?
আমি হচ্ছে আরেকবার দেখা লাগবে, শিওর হওয়া লাগবে। হ্যাঁ, আমি দেখবো না এটা, বা তুমিও আচ্ছা ঠিক আছে। তুমিও বইয়ে পেলে একটু দেখো এটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, আরেকটা, 3 নম্বর সূত্রটা পাইনি কোথাও। আচ্ছা দেখো আরেকবার একটু, হ্যাঁ বই টই পাও কিনা আচ্ছা। একটু দেখো। টু আছে কি, এখন কি আছে তারপর একটু দেখো। আরেকটা হচ্ছে যে তোমার সামান্তরিকের ক্ষেত্রে এ ভেক্টর অর্থাৎ যে কোনো একটা বাহু, এবং যদি আমাদের উচ্চতা জানা থাকে তাহলে হচ্ছে আমরা এটা পাবো, ঠিক আছে? বাহু আর উচ্চতা, ঠিক আছে? সামান্তরিকের যদি উচ্চতা জানা থাকে তাহলে তুমি এটা পাবা। হুম। উচ্চতা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এরকম, এটা তো সামান্তরিক, এটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ, ঠিক আছে? মানে আমার হুম। কাছে যেটা লেখা আছে সেখানে বাহু গুণ কর্ণ এইটা হচ্ছে এভাবে দেওয়া আছে, হ্যাঁ। তারপরে এটা একটু দেখা হ্যাঁ। লাগবে এটা আসলে কি আছে এটা, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আজকে একটু হুম। নতুন জিনিস শিখাই তোমাকে, সেটা হচ্ছে যে গ্রাফ থেকে ভেক্টর রাশি কিভাবে নির্ণয় করবো, ঠিক আছে? হুম। গ্রাফ থেকে ভেক্টর রাশি নির্ণয়, ভেক্টর রাশি নির্ণয়। যেমন মনে করো তোমাকে হচ্ছে যে এটা দিয়ে রেখেছে এরকম ভাবে, যে দাঁড়াও কোন দিক থেকে আসতেছে, দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তিন অক্ষ ব্যবস্থা, একটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এখন আমাদের মনে করো এরকম ভাবে দেওয়া হলো অঙ্কটাতে, যে এইখানে আমরা গেলাম এই বরাবর, সেটা হচ্ছে 5, এরপরে আমরা হচ্ছে যে এই বরাবর গেলাম হচ্ছে 3, এটা হচ্ছে গেলাম 3, এরপর এই বরাবর যাচ্ছে হচ্ছে 2, এরপর তোমার হচ্ছে যে খাড়া এই বরাবর হচ্ছে 3, এবং লাস্টে এই বরাবর আমি হচ্ছে যে গেলাম 4, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভেক্টরের রূপ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হুম। এই ভেক্টরটাকে তুমি কিভাবে প্রকাশ করবা, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটাকে হুম। প্রকাশ করার জন্য আমরা হচ্ছে যে মনে করো নাম দিলাম এটা হচ্ছে যে একটা এ ভেক্টর। এই ভেক্টরটাকে প্রকাশ করার জন্য খেয়াল করে দেখো যে এই যে 5 যে রাশিটা আছে, এই 5 রাশিটা আসলে কোন দিক বরাবর গেছে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর যখন আমরা কোনো কিছুকে প্রকাশ করি তখন আমরা জানি এটাকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা জে ক্যাপ হ্যাঁ। দিয়ে প্রকাশ করি, এটাকে কে ক্যাপ দিয়ে প্রকাশ করি, এটা আমরা জানি। তাহলে হ্যাঁ। এই দিক বরাবর কিন্তু কে পজিটিভ, এই দিক বরাবর হচ্ছে আই পজিটিভ, আর উপরের দিক বরাবর হচ্ছে জে পজিটিভ। তাহলে যখন আমরা এ ভেক্টর শুরু করব তখন খেয়াল করে দেখো যে এই যে 5 যে রাশিটা গেছে এটা কিন্তু কে এর নেগেটিভ দিকে গেছে, ঠিক আছে? হ্যাঁ। এর বরাবর গেছে কিন্তু নেগেটিভ দিকে গেছে, এই কারণে আমরা এটাকে লিখবো হচ্ছে -5 কে ভেক্টর, ঠিক আছে? হুম। প্লাস 3, যেহেতু এক্স অক্ষ বরাবর গেছে সে কারণে আমরা এটাকে লিখবো হচ্ছে 3i, ঠিক আছে? এরপর তাহলে আমরা হ্যাঁ। আবার লিখবো কি, যে -2k। মাইনাস কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে নেগেটিভ দিকে যাচ্ছে সে কারণে। হুম। এরপরে তাহলে আবার কি লিখবো, এরপরটা কি লিখবো বলো? +3j। প্লাস হচ্ছে +3j। 3j, আর এরপরটা লিখবো হচ্ছে +4i। +4i। এরপরে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে সরলীকরণ করে ফেলতে পারি। যেমন হচ্ছে 7i মাইনাস প্লাস হচ্ছে 3j মাইনাস 7k, হুম। ঠিক আছে? তাহলে আমাদের এ ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করে এ ভেক্টরের আমরা একটা ভ্যালু মানে হচ্ছে যে রাশি পেয়ে যাচ্ছি, অনেক সময় ভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? বা মনে করো হ্যাঁ। যে তোমার হচ্ছে যে এরকম ভাবে বলা থাকলো যে একজন ব্যক্তি এরকম এরকম পথে হচ্ছে যে গেল, ঠিক আছে? তাহলে ওই ভেক্টর রাশিটা কত হবে,
তখন কিন্তু আমরা এভাবে হুম, বের করে ফেলতে পারি। ঠিক আছে? ঠিক আছে। আর কে এর নেগেটিভ দিকে যখন যাচ্ছি তখন কিন্তু আসলে এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছি আমরা, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। হুম, 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 আচ্ছা, এখন মনে করো তোমাকে যদি এটা তো পারলা করতে, এখন তোমাকে হচ্ছে যে এরকম ভাবে দেওয়া হলো একই অঙ্ক, হ্যাঁ, একই অঙ্ক কিন্তু হচ্ছে একটু আলাদা ভাবে যদি মনে করো দেওয়া হয় এরকম ভাবে যে এটা তো আমাদের হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে জেড। তো এইখানে মনে করো বলা হলো যে এ বরাবর আমি হচ্ছে 7 আসলাম, এরপর এখান থেকে আমি হচ্ছে যে 2 গেলাম, এরপরে রাশিটা হয়ে গেল এইরকম ভাবে যাওয়ার পরে এর এইটুকু গেলাম। সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে এখানে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, আর এইটা হচ্ছে 3। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস হুম। দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই বরাবর দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে 3। কোনটা তিন? এটার ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, মানে দাগ দেওয়া যাচ্ছে ওইটার কোনো ভ্যালু আছে? দাগ দেওয়া আছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে পিক, এই ত্রিভুজটার যে পিক বা উচ্চতা, এটা হচ্ছে 3, এটাই বোঝানো হচ্ছে এখানে। ও। ঠিক আছে? তাহলে আমরা হুম, এখানে যদি এইটার ভ্যালু যদি আমরা 3 বুঝতে পারি, ঠিক আছে, এটার ভ্যালু যদি আমি 3 বুঝতে পারি, তাহলে কিন্তু আমি এখন এই রাশিটার এইটুকু বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এইটুকু আমি কিন্তু এখন বের করে ফেলতে পারবো, এটা হয়ে যাবে তখন 4। ঠিক আছে? এই রাশিটা হ্যাঁ। তখন আমি বের করে ফেলতে পারবো, এটা হয়ে যাবে 4, এটাও হয়ে যাবে 4। হুম, ঠিক আছে? তাহলে আমি ঠিক এইটুকু, আছে। এইটুকু এবং এইটুকুতে না গিয়ে আমি সরাসরি এই রাশিটাতে কনভার্ট করে ফেলতে পারবো এটাকে। হ্যাঁ। ঠিক আছে? তার মানে আমি হচ্ছে যে এক্স অক্ষ বরাবর গেলাম 2, তারপরে 4, তারপরে 4, তারপরে 2। ঠিক আছে? 2, 4, 4, 2। কারণ এখানে 5 যেটা বলা ছিল, এটা তুমি মানে এটা তো আমরা আসলে কোন দিক বরাবর এটা ওইভাবে আমরা বের করতে পারতেছিলাম না, সেই কারণে আমাদেরকে এটা দিয়ে রেখেছে। ঠিক আছে? যে হুম, এটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে তখন লিখতে পারবো যে এটা হচ্ছে 10i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 7k। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, যদিও এটা এক্স অক্ষের নিচের দিকে, ঠিক আছে, তারপরে কিন্তু আমরা এটাকে স্যার স্যার 1 মিনিট। স্যার এখানে 10i কিভাবে? আচ্ছা, সরি 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 সরি, 12 হবে। ঠিক আছে? হুম, যে 2, 4, 4, 2। ঠিক আছে, পারো। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো যে যদিও আমরা জেড অক্ষ বরাবর কাজ করতেছি, কিন্তু আমরা শুধুমাত্র খেয়াল রাখতেছি যে আমরা কোন দিক বরাবর যাচ্ছি। আমরা যদি পজিটিভ দিকে যাই তাহলে আমাদের পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ দিকে গেলে নেগেটিভ হবে। হুম, বুঝছো? এই ঠিক টাইপের আছে। অঙ্ক কিন্তু আসে অনেক সময় পরীক্ষায়। হুম, আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে দিক কোসাইন নামে একটা টপিক আছে, সেটা হচ্ছে এইটা, দিক কোসাইন নির্ণয় করা। দিক কোসাইন বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এরকম, যে তোমার মনে করো যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর দাঁড় করানো আছে। এখানে আমরা হচ্ছে যে এদের যে লব্ধি, সেটা হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে লব্ধি আর, তাহলে এটা আলফা যে কোণটা, ঠিক আছে, এই আলফা কোণটার কোসাইন ভ্যালুকে আমরা বলি হচ্ছে দিক কোসাইন। ঠিক আছে? স্যার এই 8টা কি ছিল? 8টা কি আরটা লব্ধি হচ্ছে, ছিল? আরটা হচ্ছে লব্ধি। ঠিক আছে? এক্স অক্ষ বরাবর হুম, আমরা ধরে নিই যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে ছোট এক্স, আর ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে ছোট ওয়াই। তাহলে আমাদের যে লব্ধি হবে সেটা হচ্ছে ছোট আর, এটা হচ্ছে ছোট আর।
ঠিক আছে? হুম হুম এবং এটার যে আলফা কোণটা অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে আমাদের আলফা যে উপাংশ বা আলফা যে কোণটা তৈরি করে লব্ধির সাথে, সেটাকে আমরা বলবো, সেটার কোসাইন ভ্যালু যদি আমরা নিই তখন আমরা সেটাকে বলবো হচ্ছে দিক কোসাইন। তো এটা কি সবসময় এক্স অক্ষ বরাবরই হবে? না, একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এই বিটাটা y অক্ষের সাথে যে কোণ করেছে তার হচ্ছে যে কোসাইন ভ্যালুকে আমরা বলবো হচ্ছে দিক কোসাইন। ঠিক আছে? ও, অর্থাৎ আমি ঠিক যদি আছে। এটা এটা তুমি লিখে রাখো এখন, সেটা হচ্ছে যে যে অক্ষের দিক কোসাইন, যে অক্ষের দিক কোসাইন দিক কোসাইন সেই অক্ষের উপাংশকে, সেই অক্ষের উপাংশকে মূল ভেক্টরের মান দিয়ে ভাগ করলে পাওয়া যায়। সে অক্ষের উপাংশকে মূল ভেক্টরের মান দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের যে cos আলফার যে ভ্যালুটা সেটাকে আমরা প্রকাশ করতে পারবো এক্স বাই আর দিয়ে। ঠিক আছে? হুম কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে বললাম যে আমাদের মূল ভেক্টর কোনটা, মূল ভেক্টর যদি মনে করো আলফা হয়, তাহলে এটার একটা উপাংশ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স, এবং ওয়াই অক্ষ হ্যাঁ বরাবর উপাংশ হচ্ছে ওয়াই। ঠিক হুম আছে? তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশকে মূল ভেক্টরের মান দিয়ে যখন আমরা ভাগ করছি, তখন আমরা যে কজের যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি দিক কোসাইন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমরা এখানে এই জিনিসটা বলতে পারি এখন, সেটা হচ্ছে যে cos আলফা সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর। আর না বলে আমরা এটাও বলতে পারবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। হুম বা একই রকম ভাবে আমরা বলতে পারবো cos বিটা এটা সমান সমান হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে। এখানে আরেকটা জিনিস একটু নোট করে রাখবো, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে আলফা যে ভ্যালুটা, কজ আলফা যে ভ্যালুটা, এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করতে পারি অনেক সময়, সেটা হচ্ছে কজ ইনভার্স এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। হুম ঠিক আছে? বা একই হ্যাঁ। রকম ভাবে বিটাকেও আমরা প্রকাশ করতে পারি কজ ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এইখানে ঠিক আছে। হ্যাঁ। আলফা এবং বিটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে যে কৌণিক, দিক কৌণিক ব্যবধান, দিক কৌণিক ব্যবধান বা আনতি। ঠিক আছে? বা আটটি। হ্যাঁ, বা আনতি বলতে পারো। ঠিক আছে? বলা যায় এটাকে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র তোমার হচ্ছে যে দুই অক্ষ ব্যবস্থাতে, কিন্তু এটা যদি তিন অক্ষ ব্যবস্থাতে চলে যায় তাহলে কি হবে? তাহলে আর কিছু হবে না, সেটা এরকম ভাবে থাকবে। সেটা হচ্ছে যদি এটা তিন অক্ষ ব্যবস্থায় চলে যায়, এরকম তিনটা অক্ষ, একটা হচ্ছে তোমার ওয়াই, এক্স আর জেড, তাহলে আমাদের এটা এরকম ভাবে হবে cos আলফা সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর এর পরিবর্তে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার cos বিটা সমান সমান আমরা পাবো y ডিভাইডেড বাই r। আর একটা পাবো হচ্ছে cos গামা, এটা সমান সমান হচ্ছে z ডিভাইডেড বাই r। ঠিক আছে? ঠিক আছে। আর এর ভ্যালু হচ্ছে যে ওই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হুম তাহলে এখানে এখন দেখো, সেটা হচ্ছে যে এই যে দুইটা কজ আলফা এবং কজ বিটা, এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, স্কোয়ার করার পর অ্যাড করি যে কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই প্লাস কজ স্কোয়ার বিটা, এটা সমান সমান করলে আমরা কি পাবো? এটা সমান সমান করলে আমরা পাবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে?
এই দুটাকে যদি আমরা যোগ করে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমরা এটা পাই। বা আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 1। এখানে তুমি একটা জিনিস পেলা যে কোনো একটা ভেক্টরের দিক কোসাইন গুলোকে যদি আমরা বর্গাকারে যোগ করি তাহলে সেটার ভ্যালু কত হবে? 1। এখানে দুইটা দিক কোসাইন ছিল, আলফা এবং বিটা। তাহলে এই কোন একটা ভেক্টরের দিক কোসাইনের বর্গের যোগফল হচ্ছে কত? 1। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা একটু নোট করে রাখতে পারি, সেটা হচ্ছে যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা এটা সমান সমান যেমন 1, ঠিক তেমনি ভাবে তোমার হচ্ছে যে cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে cos স্কয়ার বিটা প্লাস হচ্ছে cos স্কয়ার গামা সমান সমান 1। এটা কখন? এটা হচ্ছে যখন 3 অক্ষ ব্যবস্থা থাকবে, এটা যখন 2 অক্ষ ব্যবস্থা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরকম একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক আমরা করে ফেলি। যেমন মনে করো বলা হচ্ছে এখানে যে একটা ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, স্যার আরেকবার বলেন। একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ওয়াই অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ তৈরি করে, এবং ওয়াই অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ভেক্টরটি জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? তার মানে অঙ্ক তোলা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে যে একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, র্যান্ডম একটা ভেক্টর আমরা নিলাম, আর ভেক্টর বলা হচ্ছে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে, সেটা হচ্ছে যে 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করতেছে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এটা জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করে দেখো যে আমরা এই একটা সূত্র একটু আগে শিখে আসলাম, যে এই একটা সূত্র দিক কোসাইনের সূত্র আমরা শিখে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আলফাটা হচ্ছে কি এক্স অক্ষের সাথে ভেক্টরটা কত কোণ তৈরি করে, বিটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে, এবং গামাটা প্রকাশ করে জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর কিছুই করব না, আমরা হচ্ছে যে ভ্যালু গুলো যদি আমরা বসিয়ে দিই, cos স্কয়ার 30 প্লাস হচ্ছে cos স্কয়ার 35 প্লাস হচ্ছে cos স্কয়ার তোমার হচ্ছে গামা, এটা সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে আর কিছু না, গামার ভ্যালুটা বের করে আনলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, গামার ভ্যালুটা হচ্ছে 64.65 ডিগ্রি। ঠিক আছে, আজকে আমরা আরেকটা অঙ্ক করি দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে অঙ্কটা লিখো, সেটা হচ্ছে যে এক্স ও জেড তলের সমান্তরাল এবং পি কিউ এর সমকোণে অবস্থিত একক ভেক্টর নির্ণয় করো। পিকিউ এর সমতলে, পি কিউ এর সমকোণে অবস্থিত, সমকোণে অবস্থিত একক ভেক্টর নির্ণয় করো, যেখানে এক্স ও জেড তলের সমান্তরাল এবং পি কিউ এর সমকোণে অবস্থিত একক ভেক্টর নির্ণয় করো, যেখানে পি সমান সমান পি হচ্ছে 247 বিন্দু এবং কিউ হচ্ছে 1 5 10 বিন্দু। তাহলে এখানে আমাদের কয়েকটা জিনিস আমাদেরকে প্রথমে জানতে হবে, সেটা হচ্ছে যে এক্স ও জেড তলের সমান্তরাল একটা লাইন বলা আছে। ঠিক আছে, এটার কোনো ভেক্টর দেওয়া নাই। ঠিক আছে, এবং পি কিউ রেখার কথা বলা আছে, কিন্তু আমাকে দিয়ে রেখেছে পি কিউ বিন্দু।
তার মানে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে P2 ভেক্টর, এই ভেক্টরটা আমাকে আইডেন্টিফাই করে আনতে হবে। ঠিক হুম, আছে, P2 হুম, ভেক্টর আইডেন্টিফাই করা মানে হচ্ছে কিউ কিউ মাইনাস মাইনাস পি। করা। ঠিক আছে, তার মানে আমরা হুম, যদি করি এখানে, তার মানে আমরা এখানে এটা যদি করি তাহলে হচ্ছে 1 মাইনাস 2i প্লাস হচ্ছে সরি প্লাস, আমরা হচ্ছে যে প্লাস দিয়ে দিব, সেটা হচ্ছে 5 মাইনাস 5 মাইনাস 4j প্লাস হচ্ছে 10 মাইনাস 7k। ঠিক আছে, তাহলে এখান থেকে থাকে হুম, হচ্ছে মাইনাস i, তারপরে হচ্ছে যে প্লাস জে, আর হচ্ছে প্লাস 3k। তাহলে এটা হচ্ছে আমাদের পিকিউ ভেক্টর, আমরা বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এক্স ও জেড তলের সমান্তরাল একটা ভেক্টর আমরা পাবো, বা একটা ধরে নিতে হবে একটা ভেক্টর, এবং এই পিকিউ এর সমকোণে অবস্থান করবে। অর্থাৎ এক্স ও জেড তলের সমান্তরালের যে ভেক্টরটা আছে, ওই ভেক্টরটা পিকিউ এর সমান্তরালে, পিকিউ এর সাথে সমকোণে অবস্থিত এমন একটা ভেক্টর থাকবে যে ভেক্টরটা ডট গুণন হবে, যে ভেক্টরটার একক ভেক্টর বের করতে বলা হয়েছে। স্যার একটু আরেকবার বলেন। আচ্ছা, আবার বলি, সেটা হচ্ছে যে এক্স ও জেড তলের সমান্তরালে একটা ভেক্টর থাকবে। ঠিক হুম, আছে, এবং পিকিউ এর সমকোণ একটা ভেক্টর থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা কিন্তু একই সাথে শর্ত পূরণ করবে। অর্থাৎ এমন একটা ভেক্টর আছে যে ভেক্টরটা এক্স ও জেড তলের সমান্তরাল, এবং সেই ভেক্টরটাই কিন্তু পিকিউ এর সাথে সমকোণে অবস্থিত। হুম, ঠিক আছে, ওই ভেক্টরটার একক ভেক্টর তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ, ঠিক আছে, হুম, তাহলে এখন খেয়াল করে দেখো যে এক্স ও জেড তলের সমান্তরাল যখন বলেছে, তাহলে এক্স ও জেড এর বা এক্স ও জেড তলের সমান্তরাল ভেক্টর বলতে আমরা কি বুঝাবো? এক্স ও জেড তলের সমান্তরাল ভেক্টর যদি আমরা ধরি এ ভেক্টর, এ ভেক্টর সমান সমান আমরা আসলে লিখতে পারবো এক্স আই প্লাস হচ্ছে জেড কে। আমরা একটা ভেক্টর ধরে নিচ্ছি এটা। ঠিক হুম, আছে, হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো যখন এক্স ও জেড তলের কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমরা কেবলমাত্র মানে এক্স অক্ষ বরাবর একটা ভ্যালু নিয়েছি এবং জেড অক্ষ যেটা বরাবর একটা বরাবর। ভ্যালু নিয়েছি। যদি এখানে বলা হুম, থাকতো ওয়াই ও জেড, তাহলে আমরা কি করতাম? আমরা হচ্ছে যে ওয়াই ওয়াই আর জেড নিতাম। আই প্লাস হচ্ছে জেড কে নিতাম। ঠিক আছে, হুম, হুম, তাহলে আমরা এ ভেক্টরটা একটা পেলাম। এই ভেক্টরটা কি করবে? এই ভেক্টরটা কিন্তু এক্স ও জেড তলের সমান্তরাল, পাশাপাশি আমাকে বলে দেওয়া আছে যে পি কিউ এর কি হবে, সমকোণে অবস্থিত হবে এই ভেক্টরটাই। হুম, ঠিক আছে, হ্যাঁ, এর হ্যাঁ, সমকোণে যদি অবস্থান করে তাহলে আমরা বলতে পারবো এ ডট পি কিউ সমান সমান 0 হবে। কেন? কারণ হচ্ছে সমকোণ, তাই সমকোণ বলে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, মানে বোঝা গেছে তো নাকি কি বলতে চাচ্ছি? স্যার এখানে ডটেডটা তো দুইটা ভেক্টর সমকোণে অবস্থান করলে আমরা ডট গুণন করি না? হ্যাঁ, তাহলে ঠিক আছে তো স্যার। হ্যাঁ, ঠিক আছে তো তাহলে, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে যদি হুম, আমরা ডট গুণন করি তাহলে হচ্ছে আমরা একটা জিনিস মান পাবো, একটা কিছু। কিরকম মানটা পাচ্ছি হ্যাঁ, দেখো, এই দুইটা যদি ডট গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স প্লাস হচ্ছে 3z সমান সমান 0। ঠিক আছে, হুম, বা 3z সমান সমান হচ্ছে এক্স। ঠিক আছে, ঠিক আছে। মানে এটা একটা রাশি আমরা এখানে পেলাম, এটা আমরা পুরো ইউজ করবো একটা জায়গায়। আমাকে যেটা বলেছে করতে সেটা হচ্ছে যে এই ভেক্টরটার সমান্তরাল, এ ভেক্টরটার সমান্তরাল এবং পিকিউ এর সমকোণে অবস্থিত যে ভেক্টরটা আছে, অর্থাৎ এ ভেক্টর যেটা আছে, এই এ ভেক্টরের একক ভেক্টর বের করতে বলেছে। হুম, তাই না? তার মানে এ হ্যাঁ, ভেক্টরের একক ভেক্টর যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা যদি বলি এ ভেক্টরের একক ভেক্টর বলতে আমরা এটা বুঝি
ঠিক আছে, প্লাসে মাইনাস ইটা একক ভেক্টর। হ্যাঁ তার মানে হচ্ছে যে এটা হচ্ছে এক্স আই প্লাস হচ্ছে জেড কে ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। হুম তো এখানে আমাদের হচ্ছে যে আমরা এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে প্লাসে মাইনাস এক্স আই প্লাস হচ্ছে জেড কে, এখানে নিচে আমাদের এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পরিবর্তে আমরা হচ্ছে যে এক্স স্কোয়ারের জায়গায় 9 জেড স্কোয়ার বসাতে পারবো না? হ্যাঁ আচ্ছা পারবো। প্লাস হচ্ছে এখানে জেড স্কোয়ার করতে পারবো, আমরা এখান থেকে ভ্যালুটা নিয়ে আসলাম। হুম বা এখান থেকে আমরা যেটা আলটিমেটলি করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এইখানে এটাকে বসায় দিতে পারবো হচ্ছে জেড রুট ওভার 10, আর এখানে থাকে হচ্ছে এক্স আই প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। হুম ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বুঝেছো তাহলে এ পর্যন্ত? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ তাহলে এইটুকু বুঝলেই আশা করি পারবা করতে অঙ্কগুলো। হ্যাঁ, স্যার অ্যান্সার এটাই হবে? হ্যাঁ এখানে অ্যান্সার করতে পারো, অথবা এখানে তুমি হচ্ছে যে এই এক্স এর ভ্যালুটা আবার বসায় দিতে পারো 3 জেড এর ভ্যালুটা। ঠিক আছে, এখানে যদি মনে করো 3 জেড বসায় দাও, তাহলে তোমার হচ্ছে যে জেড ক্যাপ থাকে ডিভাইডেড বাই হচ্ছে জেড রুট ওভার 10 থাকবে। এরপরে তুমি জেডটাকে কমন নিয়ে এটাকে তুমি কাটাকাটি করতে পারো। ঠিক আছে, এভাবে করতে পারো। ঠিক আছে। বুঝেছো? হ্যাঁ তো যেগুলো তোমাকে করতে দিলাম ওইগুলো একটু করো, হ্যাঁ। হুম আর ঠিক আমরা আছে। হচ্ছে যে নেক্সট দিন মানে, বাকি তোমার বইয়ের, তোমার কাছে কি কি বই আছে এখন? স্যার কিসের? ফিজিক্সের? ফিজিক্সের